নমস্কার বন্ধুরা, আজকে 6 মার্চ 2025 রবিবার। আর কয়েক ঘন্টা পরে হয়তো আমরা সোমবারে চলে যাব। আর একটু বিশেষ কারণে আজকে দিনটা খুব ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে, বাংলার ইতিহাসের পাতায়। আমরা থাকবো কি থাকবো না জানি না। সেটা হচ্ছে আজকে রামনবমী। এবং রামনবমী আজকে ভারতবর্ষে তথা বাংলাদেশে বা আমাদের পশ্চিমবঙ্গে খুব জাঁকজমকের মাধ্যমে পালিত হয়েছে। আমরা আজকে সারাদিন নিউজ চ্যানেলগুলোতে দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রামনবমী পালিত হয়েছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে খুব একটা দেখার সুযোগ পাইনি, কিন্তু যেটুকু মুখে শুনেছি, প্রথমে তো আমি এই সময়টাতে দুর্গাপুরে আসানসোলে থাকি। মাসের প্রথম সপ্তাহটা আমি ওখানে পেশেন্ট দেখি। তো আসানসোল, দুর্গাপুর এগুলো হচ্ছে হিন্দি বলয় বলে পরিচিত। সেখানে রামনবমীর উচ্ছ্বাসটা অন্যান্য জায়গা থেকে বেশি হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু ততটা আমার চোখে পড়েনি, খোলাখুলি বলছি। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আজকে ফেরার সময়, যেটা অন্যান্য দিন হয়, আমার প্রায় 5 ঘন্টা লেগে যায় দুর্গাপুর থেকে কলকাতা আসতে, তার জায়গায় আজকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি এবং চারদিকে যথেষ্ট পুলিশের ভিড় দেখেছি। তো এটা একটা ভালো জিনিস। আমার ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয়েছে যে ঠিক আছে বাবা, এরকম যদি আমি প্রত্যেকবার রামনবমীর দিন যদি কোনোভাবে আমার চেম্বারে যেতে পারি, তাহলে হয়তো এত সুন্দর ফাঁকা পাবো রাস্তা এবং এত সুন্দরভাবে চলে আসতে পারবো। কারণ এত সুন্দর পুলিশ প্রশাসনের ব্যবস্থা যে রাস্তায় প্রায় জ্যাম হলোই না। গোটা হাইওয়ে যেখানে প্রায় কিলোমিটার পর কিলোমিটার লরির জ্যামে আটকে থাকে, সেখানে অদ্ভুতভাবে আজকে জ্যামই পেলাম না। এটা আমার কাছে একটা খুব ভালো দিক। এরকম রামনবমী যদি প্রতি মাসের ওই সব দিনটাতে হয়, যেদিনকে আমি বাইরে যাচ্ছি প্র্যাকটিস করতে, আমার কাছে বড় সুবিধা হয়। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এটা জোকসের ব্যাপার নয়, কারণ আমাদের কিছু ভাবনা চিন্তার জায়গা তো তৈরি হয়েছে ডেফিনেটলি। এই সপ্তাহটাতে আমি ভিডিও করতে পারিনি, আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, কিন্তু কথা বলার জন্য মনটা বড্ড অস্থির হয়ে উঠেছিল। তার কারণ হচ্ছে এই সুপ্রিম কোর্টের যে রায়ে প্রায় 26,000 যোগ্য এবং অযোগ্য প্রার্থীর, যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2018-এ এবং 2018 থেকে 2025 অবধি দীর্ঘ 7 বছর যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে পড়াচ্ছেন এবং অন্যান্য স্কুল সম্পর্কিত কাজকর্ম করছেন, অনেক যারা গ্রুপ সি গ্রুপ ডি স্টাফও জয়েন করেছেন এই একই শিক্ষাবর্ষের আওতায়, তারা কিন্তু চাকরিচ্যুত হলেন। এবার জানি না তাদেরকে কোনো অন্য বিকল্প উপায়ে ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু তাদের চাকরি গেছে। এবার এইখানে একটা সাধারণ প্রশ্ন আমাদের আসে, সেটা হচ্ছে এই দায়টা কার? আপনারা তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিগত 7 দিন ধরে এই দায়টা কেউ নিচ্ছে না। এবং এই যে দুর্নীতি, তার জন্য ধরা হচ্ছে যাকে মাথা, মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি অলরেডি কারাগারের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে সিবিআই, ইডি তাদের মামলা চলছে। এটুকু আমরা জানতে পেরেছি যে অনেক টাকার লেনদেন হয়েছে চাকরি বিক্রির জন্য, এবং তার জন্য যা যা করণীয় করা হয়েছে। ওএমআর শিট পাল্টানো হয়েছে, জিরো খাতা জমা দেওয়া হয়েছে, সেই ওএমআর শিট ম্যানিপুলেটেড হয়েছে, যার ফলে 26,000 প্রার্থীর মধ্যে অনেক সময় দেখাই যাচ্ছে যে প্রায় 8,000 হচ্ছে অযোগ্য, আর বাকি 26 থেকে বোধহয় 8 বাদ দিলে হয় 18,000 হচ্ছে যোগ্য। এবার এখানে যোগ্য এবং অযোগ্য দুই দলেরই কিন্তু চাকরিটা গেল। আরো ভালো করে বললে, যারা উৎকোচ বা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাও চাকরি হারালেন, আর যারা উৎকোচ বা ঘুষ দেননি, নিজেদের মেধার বেসিসে প্রপার ওয়েতে পরীক্ষা দিয়ে, প্রপার ওয়েতে ইন্টারভিউ দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, তারাও চাকরি হারালেন। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট এটার একটা প্রসেস করে তাদেরকে নতুন করে নিয়োগ করা বা তাদের নতুন করে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করতে বলেছেন, কিন্তু
এর মধ্যে অনেক ফ্যালাসি আছে। 3 মাসের মধ্যে তো চারটিখানি কথা না, একটা পরীক্ষা অর্গানাইজ করা। আর সবচেয়ে আশ্চর্য, সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে মানুষগুলো এদের কাছ থেকে টাকা নিয়ে এদেরকে চাকরি দিয়েছিল, তারা কিন্তু তাদের দপ্তরগুলোতে বহাল তবিয়তে রয়ে গেলেন। তাদেরকে কিছু হলো না, কিন্তু যারা টাকা দিলেন ঘুষ হিসেবে তাদের চাকরি গেল, যারা দিলেন না, যারা সৎ তাদেরও চাকরি গেল। কিন্তু যারা চূড়ান্ত অসৎ বা এই অসৎ প্রক্রিয়াটা শুরু করেছেন সেই মানুষগুলো, সেই মন্ত্রী হোক, সর্বোচ্চ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যেই হোক না, শিক্ষামন্ত্রীর চাকরি গেছে সেটা ছেড়ে দিন, বাকি যারা যারা নিচের লেভেলে যারা টাকা সংগ্রহ করেছেন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এর কাছ থেকে 2 লাখ টাকা নেওয়া হয়েছে, এর কাছ থেকে 5 লাখ টাকা নেওয়া হয়েছে, পরিষ্কার ওপেনলি যাদের চাকরি গেছে তারা বলছেন এবং আইডেন্টিফাই করছেন কারা নিয়েছে। তারাও তাদের পাড়া থেকে, তাদের গ্রাম থেকে, তাদের লোকালিটি থেকে তারা একদম বেপাত্তা হয়ে গেছেন, পাত্তানি গুটিয়ে চলে গেছেন। সেই মানুষগুলোর কিন্তু চাকরি সকল গেল না, তারা কিন্তু বহাল তবিয়তে তাদের কাজে আছেন। যখন একজন মাননীয়, যাকে আমি বলি মহাভারতের একটা ক্যারেক্টারের সঙ্গে খুব মিল আছে, আমি আগেও বলেছি, যে মানুষটা 2013 থেকে 2016 এই জিনিসটা হওয়ার, এই এসএসসির আশেপাশে হওয়ার সময় যিনি জেলে ছিলেন এবং তাকে জেলে পাঠানোর জন্য তিনি বলেছিলেন যে সারদা কাণ্ডের মূল বেনিফিশিয়ারি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি জোর গলায় বলেছিলেন। তিনি এই বলার জন্যই তিনি এই পার্টিকুলার দলটার তথা বর্তমান যে রাজ্য শাসক দল তার তিনি মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন জেল থেকে বেরিয়ে এসে। এবং শুধু মুখপাত্র নয়, তিনি মাঝখানে যখন তাকে মুখপাত্র পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো, হয়তো উনি কিছু বেফাস বলে ফেলেছিলেন সেই সময় দলের হয়ে, যেটা দলের পরিপন্থী, যেরকম আমাদের মাননীয় চিকিৎসক মহাশয়কে করা হয়েছে, তাকে এখনো মুখপাত্র জায়গায় ফিরিয়ে আনা হয়নি। তিনি ফিরে আসার চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন ফিরে আসার, কিন্তু তিনি সেই সময় অভয়া কাণ্ডে ডাক্তারদের সাথে ছিলেন বলে তার মুখপাত্রের চাকরিটি গেছিল এবং বোধহয় ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মুখপাত্র, যিনি মুখপাত্র থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সেই সময় উনি একটি প্রাইভেট 24 ঘন্টার নিউজ চ্যানেলে, বাংলা নিউজ চ্যানেলে, যেটা প্রায় সবচেয়ে জনপ্রিয় চ্যানেল বলে একসময় বলা হতো, তার যে সবচেয়ে জনপ্রিয় যিনি সঞ্চালক তাকে ইন্টারভিউ দিয়েছিলেন যে একাধিক মন্ত্রী এবং একাধিক এমএলএ জড়িত আছেন এই পুরো শিক্ষা দুর্নীতির সঙ্গে এবং তিনি জানেন, এবং তাকে কেউ অ্যাপ্রোচ করেছিল, তার নাম উনি বলেননি সেই সাংবাদিক সম্মেলনে বা সেই সঞ্চালকের সামনে, কিন্তু তিনি ওপেন ক্যামেরা বলেছিলেন, যেটা ওপেন টেলিকাস্ট হয়েছিল। সেই টেলিকাস্টের এভিডেন্স সবার কাছে আছে এবং আমার মনে হয় যারা সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা মানুষ, তারাও সেই ভিডিও দেখেছেন। তো সুতরাং আমার তো মনে হয় এই মানুষটিকে জিজ্ঞাসাবাদ করলেই সবাইকে সমস্ত কিছু জানা যাবে। এইবার বিরোধী দল যারা এখন কেন্দ্রীয় শাসক দল, তার দলে একজন বিচারপতি গেছেন, যে বিচারপতি আবার মানে হাইকোর্টের বিচারপতি একসময় ছিলেন, তারপরে উনি ইস্তফা দিয়ে তিনি তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন এবং জিতেও ছিলেন শাসক দলের হয়ে, মানে কেন্দ্রীয় শাসক দলের হয়ে বর্তমান বিরোধী দলের প্রতিনিধিত্ব করছিলেন এখন। উনি ওই সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক কথা বলেছিলেন, কিন্তু এখন উনি ওনাকে একটা উপদেশ দিচ্ছেন যে কোনোভাবে যদি যোগ্যদেরকে বাঁচানো যায়, অযোগ্যদেরকে যদি আলাদা করা যায়। এবার এখানে রাজ্য সরকার কোনোভাবেই এটা মেনে নিচ্ছেন না, বরং কালকে একটা ঘটনা ঘটতে চলেছে যেটা আমার খুব ভয় লাগছে, যে এই যে অভয়ার মানে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য যেভাবে বারবার নবান্নতে আমন্ত্রণ করা হচ্ছিল আমাদের জুনিয়র ডাক্তারদের, এবং তারপর সেটা একবার কালীঘাটের বাড়ি হলো, একবার নবান্ন হলো, একবার আন্ডার সিসিটিভির আওতায় পুরোটা লাইভ টেলিকাস্ট করার কথা ভাবা হলো, তারপর হলো না। ঠিক সেইভাবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এবং তার সভাসদদের সাথে কথা হবে এই সমস্ত চাকরি বিক্ষুব্ধদের সঙ্গে। এবং এটাও ঠিক একই ঘটনা ঘটতে চলেছে, যে এখানে যখনই আমরা যেটা দেখেছি, ইভেন যখন উনি বিদেশে গেছিলেন তখনও দেখেছি,
যে কিভাবে ওনাকে যখন কোনো প্রশ্ন করা হয় বা ওনাকে কোনোভাবে চ্যালেঞ্জ করা হয় তখনই তারা অতি বাম হয়ে যায় এবং উনি পাশ কাটিয়ে চলে যান যে এরা ভণ্ডুল করার চেষ্টা করছে। কারণ উনি একটা কথারও সঠিক জবাব দিতে পারেন না, যেটা শিক্ষিত মানুষের প্রশ্ন। শিক্ষিত মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের উনি উত্তর দিতে পারেন না, কারণ উনি তো নিজে সেভাবে শিক্ষিত নন। ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো কি বলবো, যে সন্দেহটা সেটা তো একদম জনপ্রসিদ্ধ, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই উনি যবে থেকে মুখ্যমন্ত্রী পদে এসেছেন তবে থেকে ওনার একটা টার্গেট রয়েছে, যেটা বর্তমান প্রধানমন্ত্রীরও টার্গেট, কারণ উনিও একইভাবে শিক্ষিত নন। ওনার শিক্ষা, ওনার যে সময় পাশ করেছেন সেই নিয়ে, তাদের সার্টিফিকেট নিয়ে প্রচুর সমস্যা রয়েছে। এমন একটা হরফে নাকি তার সার্টিফিকেশন করা, যে সার্টিফিকেশন সেই 1978 সালে ওনার যখন অ্যাকচুয়ালি এক্সাম উনি দিয়েছিলেন সে সময় বেরোয়নি বাজারে। সেগুলো কম্পিউটারের হরফ, আরো অনেক রকমের কনফিউশন আছে। এই কারণে এরা যেটা চাইছে, এরা এমন একটা সমাজ তৈরি করতে চাইছে না যেখানে শিক্ষিত মানুষের দামটা সবচেয়ে কম হবে, সবচেয়ে কম ভ্যালু হবে শিক্ষার। এবং শিক্ষিত যারা মধ্যবিত্তদের কথা, মধ্যবিত্তদের চিন্তা ভাবনা, মধ্যবিত্তদের বক্তব্য, মধ্যবিত্তদের যে বিতর্ক, এই জায়গাটা যাতে সমাজ থেকে, রাজনীতি থেকে একদম সরে যায়। সমাজে দুটো স্তর থাকে, একটা হচ্ছে ব্যবসায়ী স্তর, যারা কোটিপতি, যারা পয়সা দিতে পারবে, পয়সা তুলতে পারবে, যারা ব্যবসা বোঝে, যারা তৎকালীন শাসক দলের সাথে একটা সুন্দর লিয়াজও বজায় রাখবে, তারা তাদের ব্যবসাটাকে খুব ভালো করে ফুরিয়ে ফেপিয়ে তৈরি করবে। সেখানে সরকারি মদত থাকবে, সেই সরকারি মদত থাকার সাথে সাথে তারাও সরকারকে একইভাবে সাহায্য করবে, কখনো ইলেকশনে, কখনো বিদেশ যাত্রায়, কখনো বিভিন্ন জায়গায় লগ্নির জন্য। এবং তাদের কাছে যে শ্রমিক থাকবে তাদের সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে, তাদের পরিবারের সবাই বিধবা ভাতা পাবে, তাদের কেউ ইমাম ভাতা পাবে, কেউ পুরোহিত ভাতা পাবে, সব মিলিয়ে তারা একটা বিরাট ভাতার মধ্যে থাকবে। এবং এই ভাতার জন্য যে কন্ট্রিবিউশন, সেটাও এই ব্যবসায়ী বন্ধুরা করবে, যারা হবে কোটিপতি বা উচ্চবিত্ত। আর মাঝখানে থাকবে এই লেবার ক্লাস, কৃষক, এরা থাকবে। আর শিক্ষিত ক্লাস থাকবে না, টিচার, ডাক্তার বা থাকলেও এদের ভ্যালু থাকবে না, কারণ এদের তো অস্বীকার করার কোনো উপায় নেই। শিক্ষকদের তাও অস্বীকার করতে পারে, ডাক্তারদের কোনো অস্বীকার করা যাবে না। আস্তে আস্তে আজকে আমি হীরক রাজার দেশে ছবিটা দেখছিলাম সত্যজিৎ রায়ের। সেই পণ্ডিতের কিভাবে পুঁথিগুলোকে পুড়িয়ে নষ্ট করা হলো, কিভাবে পাঠশালা বন্ধ হয়ে গেল, সেই ঘটনার যেন একটা আধুনিক পুনরাবৃত্তি হচ্ছে। ভাবতে অবাক লাগে কতটা কালোজয়ী ছিলেন সত্যজিৎ রায়, যে আজ থেকে অতদিন আগে উদয়ন পণ্ডিত, কতদিন আগে উদয়ন পণ্ডিতের মতো একটা ক্যারেক্টার তৈরি করেছিলেন এবং এত সুন্দর বলতে পেরেছিলেন যে উদয়ন পণ্ডিতদেরই রাজারা ভয় পায়, যার জন্য রাজারা উদয়ন পণ্ডিতদের মতো ভয় পায়। কারণ এরা যত জানে তত কম মানে, যত বেশি আমি মানুষকে শিক্ষিত করব তত তারা প্রশ্ন করবে। তাই আমি যতদিন রাজা থাকবো বা আমি যতদিন রানী থাকবো, হীরক রানী থাকবো, ততদিন আমার প্রশ্ন করার লোক থাকবে না। আমার যারা আন্ডারে কাজ করবে তারা যত শিক্ষিতই হোক না কেন, তারা হয়তো বিরাট বড় বড় শিক্ষিত সমস্ত আমলা, বিরাট বড় বড় শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, কিন্তু তারা আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি তাদের দাবিয়ে রেখে দেবো। আর বাকি যারা বাইরে থাকবে তারা যদি প্রশ্নই করতে না পারে, হয় তাদের গলা কণ্ঠ রোধ করে দেবো, নাহলে তাদের এমনভাবে আমি বশ করব যে তারা ইন্ডিপেন্ডেন্ট মতবাদ দেওয়ার কোনো রকম সুযোগই জীবনে পাবে না। তারা যেখানে যে সেক্টরে থাকবে সেই সেক্টরকে আমি কম্প্রোমাইজ করে দেবো। সে যদি ডাক্তার হয়, হয় তাকে আমি মেরে দেবো, নয় তাকে আমি এমন ব্যবস্থা করবো যে সে আমার কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে যদি শিক্ষক হয়, তাহলে শিক্ষার ক্ষেত্রে তো কি হচ্ছে দেখতেই পাচ্ছেন। এর বাইরে অন্য কথা বললে সে চাকরি পাবে না, তার চাকরি চলে যাবে। হিসেব খুব সিম্পল। আমি দেখছিলাম আজকে গাড়িতে আস্তে আস্তে দুর্গাপুর থেকে এতটা প্রায় 3 ঘন্টা সময়, তো অনেকটা সময় পাওয়া যায়। আমি দেখছিলাম আস্তে আস্তে যে আমাদের নভেম্বর 2024 অনুযায়ী মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারি সংখ্যা হচ্ছে 78,000 সামথিং। মানে আমি রাফলি ধরে নিতে পারি 80,000 ডাক্তার আছে পশ্চিমবঙ্গে, যারা বর্তমানে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের আওতায় পড়েন। মানে আমি অ্যালোপ্যাথ ডাক্তারের কথা বলছি। তো আমি যদি ধরে নিই, এই যে অভয়া ঘটনা এবং অভয়া সংক্রান্ত যে ঘটনাগুলো বেরিয়েছে, যেমন ধরুন জাল ওষুধ বা জাল ওষুধের জন্য এই যে এখনো বিভিন্ন জায়গায় রেড হয়ে জাল ওষুধ ধরা পড়ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, মিদনাপুরে স্যালাইনে
প্রসূতির মৃত্যু বা প্রসূতির অসুস্থ হওয়া বা তার সাথে এই যে মৃতদেহ চালান, অর্গ্যান চালান, এই সমস্ত যেগুলো বিভিন্ন রকমের স্বাস্থ্য দুর্নীতি, পিপি কিট সংক্রান্ত দুর্নীতি, মাস্ক সংক্রান্ত দুর্নীতি, এই যে বিরাট বিপুল টাকার সরকারি স্বাস্থ্য খাতে দুর্নীতি, সেইটা নিয়ে কথা বলার জন্য, অভয়ার মৃত্যুর বিচারে চাওয়ার জন্য যদি 80,000 ডাক্তারকে আজকে অ্যান্টি গভর্নমেন্ট হতে হয়, যদি হওয়ার কথা না, কারণ বহু সরকারি চাকুরিজীবী আছেন যাদের রাজ্য সরকারের সঙ্গে না থাকলে চাকরি চলে যাবে, নইলে পোস্টিং হয়ে যাবে দূর দূরান্তে এমন জায়গায়, পানিশমেন্ট পোস্টিংয়ের মতো, যে তারা ভয়ে কোনো রকম অপোজ করার কোনো ক্ষমতায় নেই। তো এই 80,000 যদি আমি ভোট ধরি এবং তাদের পরিবারে যদি অ্যাভারেজ ধরি 4 জন ভোটার, তাহলে 80 × 4 হচ্ছে, আমি তর্কের খাতিরে ওটা 80 × 5 করে দিলাম, 5 জন ভোটার রয়েছে এক একটা পরিবারে, তাহলে 4 লাখ ভোটার কেন্দ্রীয় রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। ঠিক সেরকম এখানে যে 26,000 আছে, এই 26,000-এরও যদি আমি একইভাবে 5 বা 4 করে ধরি, তাহলে 1 লক্ষের মতো মানুষ যারা রাজ্য সরকারকে ভোট দেবেন না। আমি যদি আরও ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে প্রায় 2 লক্ষ না, বোধহয় 26 লক্ষ এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তো সেই জায়গাটাতে যদি যাই, তাহলে মোটামুটি 30-40 লক্ষ আমরা এরকম মানুষ পাবো, বা আরো একটু বেশিও যদি ধরি 50 লক্ষ অ্যাভারেজ মানুষ পাবো যারা গভর্নমেন্টের এগেনস্টে ভোট দেবে। ধরে নিলাম কথার কথা, এত লোক দেবে না, তাও আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলেও আজকের দিনে ভিক্ষাবৃত্তির মাধ্যমে গ্রামে গ্রামে তাদের সাংগঠনিকভাবে যেভাবে বর্তমান রাজ্য সরকারের দল ঢুকে রয়েছে, ঘিরে রয়েছে, যাকে বলে কভার আপ করে রয়েছে, সেখানে তাতেও বাকিদের ভোট দিয়ে পুরো ব্যাপারটা আরামসে হয়ে যাবে। তাই শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, বা সেখান থেকে ওঠা ক্ষোভ, বা সেই ক্ষোভ থেকে ওঠা অ্যান্টি ভোটিং, অ্যান্টি ইনকামবেন্সি যাকে বলে, সেটা নিয়ে রাজ্য সরকারের কিচ্ছু যায় আসে না। এই কালকে নেতাজি ইন্ডোরে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। এমন উনি দাবড়ে দুবড়ে চিৎকার করে বকে বা উঠে চলে যাবেন যে পুরো ব্যাপারটা ভেস্তে যাবে, এবং এদের ফিউচারটা যেরকম অনিশ্চয়তা হয়েছিল সেই রকম অনিশ্চয়তা হবে। 3 মাসের মধ্যে তো একটা ফয়সালা করতে বলেছে, এই কালকের মিটিংয়ের বেসিসে উনি বলে দেবেন যে আমি তো মিটিং করতে চেয়েছিলাম, ওরা কেউ কোঅপারেট করেনি, ওদের মধ্যে বাম অতিবাম লোকজন চেঁচামেচি করে মিটিং ভেস্তে দিয়েছে, সুতরাং আমার দায় নেই যে আমি 3 মাসের মধ্যে দেবো। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার থেকে এটা বলে দেবে, এবং সেটাই চাইছে। যেরকম আমাদের এই সমস্যা 14ই আগস্টের সমস্যাটাকে জোর করে দেখানোর জন্য কপিল সিব্বালকে নিয়ে এসে ওখানে দেখানো হলো যে আমরা অনশন করছি, আমাদের জুনিয়র ডাক্তাররা কাজ না করে স্ট্রাইক করছে, যার ফলে নাকি রুগীদের মারা হচ্ছে। সেরকম দামি 29 জন রুগী মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় বা কম চিকিৎসায়, সেইটা নিয়ে গিয়ে কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দেখিয়েছিলেন। ঠিক একই জিনিস হবে যে কালকের মিটিংয়ের যে মিনিটস, সেটা নিয়ে গিয়ে এই ঘটনাটা ঘটানো হবে যে দেখুন আমি চেয়েছিলাম, আমি উদার মন হয়ে সেখানে গেছিলাম, তাকে সাড়া দিয়েছিলাম, মিটিং করেছিলাম, কিন্তু এই মিটিং ভেস্তে দিয়েছে বাম এবং অতিবাম বা অন্যান্য লোকজন যারা চায় না এই সমাধান হোক, সুতরাং আমি আর এর মধ্যে নেই। আরও ওখানে দামি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে নাম করা উকিল সেই সুপ্রিম কোর্টে দাঁড়াবে, দাঁড়িয়ে তারা এই সওয়াল করবে 3 মাস পরে। এই জিনিস আমরা সবাই জানি। তার কারণ এই যে গোষ্ঠী, এই যে শিক্ষিত মধ্যবিত্ত গোষ্ঠী, এই মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের ভোটের উপর রাজ্য সরকারের থাকা না থাকার কোনো ডিফারেন্স হবে না, কারণ এদের সংখ্যাটা খুব লিমিটেড। আমরা এই দিক থেকে সত্যিকারের সংখ্যালঘু, যার জন্য আজকে দুটো দলেরই, সে শাসক দল আর বিরোধী দল, সবারই কোমর বেঁধে মিটিং মিছিলে নামতে হচ্ছে আজকের দিনে, রামনবমীর দিনে। কারণ এই একটা জায়গা যেখানে গরিব ভোট ডিভাইড হতে পারে, গরিব হিন্দু আলাদা হয়ে যেতে পারে এই গ্রুপ থেকে। লক্ষ্মীর ভান্ডার পেলেও যারা গরিব, তাদের কাছে কিন্তু ওই মহাদেবী বলুন, মা অন্নপূর্ণাই বলুন, রামচন্দ্রই বলুন, মনসা বলুন,
যে কোনো হিন্দু দেবদেবী বা ওদিকে আল্লাহ বা খ্রিস্টানদের ক্ষেত্রে আলাদা, খ্রিস্টানদের আমাদের এখানে এতটা ভোটের এদিক ওদিক হয় না, মূলত হিন্দু মুসলিম দিয়ে ডিভাইড হয় এবং সেই পোলারাইজেশনের দিকে বেশি করে সমস্যায় পড়ে যাচ্ছে সবাই। যেখানে বাবরের সন্তান এবং কবির সুমনের নাম নেওয়া যে মুর্শিদাবাদের বিধায়ক, তিনি যেমন ওপেনলি বলছেন যে আমরা চাই 80-র ওপর সংখ্যক বিধায়ক আসুক সামনের বারের বিধানসভাতে, এমএলএ চলে আসুক, যার জন্য যদি দরকার হয় বিরোধী দলের কংগ্রেসের বা সিপিএমের কোনো মুসলমান ক্যান্ডিডেট তাকে জেতান, তৃণমূলকে না জেতালে চলবে। যদি তৃণমূল হিন্দু কেউ দাঁড়ায় তাহলে তাকে না জিতিয়ে মুসলমান ক্যান্ডিডেটকে জেতান। উনি ওপেনলি বলছেন, হাতে মাইক নিয়ে বলছেন। তা সত্ত্বেও ওনার কোনো শাস্তি হচ্ছে না, ওনার দলে ওনার কোনো সাজা হচ্ছে না। কিন্তু এত বড় কমিউনাল কথাবার্তা উনি বলছেন, দলটা নাকি সাম্প্রদায়িক দল, এই ধর্মনিরপেক্ষ দল। সেই ধর্মনিরপেক্ষ দলে একজন মুসলমান বিধায়ক তিনি এরকম ওপেনলি কথা বলছেন, অথচ সেখানে তার কোনো পানিশমেন্ট হচ্ছে না, তাকে শোকজ করে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ জানে তিনি হচ্ছেন দুধেল গাই। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তথা প্রধান বিরোধী দল একটা জিনিস বুঝে গেছে যে যদি আমাদের রাজ্য দখল করতেই হয় তাহলে হিন্দু ভোটকে আলাদা করতে হবে। যার জন্য আজকে যে রেটে রামনবমীর উৎসব হয়েছে, এই ধরনের উৎসব বা এই ধরনের মিছিল কিন্তু পশ্চিমবঙ্গে আগে কখনো দেখেনি। এবার এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হঠাৎ এতদিন পরে কেন সামনের বছরের জন্য অপেক্ষা করলো না কেন? কারণ সামনের বছর তো এপ্রিল মাসে আরেকটা রামনবমী হবে, 1 বছর আগে থেকে প্রিপারেশন কেন? এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারছি যে সামনের বারে রামনবমী বোধহয় ভোটের শিডিউলের মধ্যে পড়ে যাবে, মানে ওই সময় হয়তো ভোট চলবে, যার জন্য হয়তো এত বিরাট করে রামনবমী বোধহয় সামনের বারে 2026-এ করা যাবে না। মানে ইনডিরেক্টলি এই রামনবমী কিন্তু রাফলি আপনাকে ভোটের ডেটও বলে দিচ্ছে যে মার্চের শেষ এবং এপ্রিলের শুরুর দিকে কিন্তু ভোট হয়ে যাবে। এবং 2021-এ যেরকম 2 মেতে 2 মেতে ডিক্লেয়ার করা হয়েছিল, সেই রকম হয়তো এপ্রিলের মধ্যে 6 দফা 7 দফা 8 দফা 10 দফা 15 দফা যত দফাই হোক না কেন, সেই ইলেকশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই ইলেকশন কিন্তু সামনের রামনবমীর মধ্যে শুরু হয়ে গেছে হওয়া। এইটুকু বুঝে আপনাকে চলতে হবে। এইটুকু আমার মনে হয় আমাদের সবার বোঝার মতো বয়স, মেধা যাই বলুন না হয়েছে। আমাদের যতই নেগলেক্ট করুন না কেন, আমরা যতই সংখ্যালঘু হই, শিক্ষিত যারা সংখ্যালঘু হয়ে যাচ্ছে রাজ্যে, আমাদের এটুকু বোঝার ক্ষমতা হয়েছে। সেই জন্য আজকে যে জিনিসটা পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না, পশ্চিমবঙ্গ কোনোদিন ভারতবর্ষের উত্তর অংশের কখনো অংশীদার ছিল না। উত্তর ভারতের কালচার কিন্তু ভারতবর্ষে কোনোদিন ছিল, পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। সেই জিনিসটা কিন্তু ভয়াবহভাবে ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং এটা একটা অশনি সংকেত। কারণ পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য, যেখানে সীমান্ত একটা বড় শেয়ার করে বাংলাদেশ, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলমান মানুষ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে হিন্দু ভোট পুরোপুরি শাসক দলের বিরুদ্ধে যায় আর পুরোপুরি মুসলমান ভোট শাসক দলে পোলারাইজড হয়, এবং যদি দেখা যায়, আমি খুব একটা অবাক হব না যদি বেশিরভাগ সংখ্যালঘু অঞ্চলে সংখ্যালঘু প্রার্থী দেয়া হবে। এ বিষয়ে আমি 100% নিশ্চিত। মুর্শিদাবাদ, মালদা, তার সাথে ভাঙড় ইত্যাদি যে সমস্ত জায়গা সংখ্যালঘু প্রাধান্যের জায়গা, মানে মুসলমান ভোট প্রাধান্যের জায়গা, সেখানে সম্পূর্ণভাবে রাজ্য সরকার থেকে মুসলমান প্রার্থী দেওয়া হবে। মানে একদম পুরো চেষ্টা করা হচ্ছে যে হিন্দু মুসলমানকে ভাগ করে দেওয়ার। এই কালচার কিন্তু আমাদের ছিল না। আমরা কিন্তু কোনোদিন আলাদা ছিলাম না, আমরা কিন্তু কখনো নিজেদেরকে আলাদা ভাবিনি। এটাই আমাদের শিক্ষা ছিল। এইখানেই আমরা সারা ভারত থেকে আলাদা ছিলাম। এই কারণেই একটা সাম্প্রদায়িক দলকে কিন্তু আমরা কোনোদিন পশ্চিমবঙ্গে আসতে দিইনি। সারা জীবন এরা দাঁত কামড়ে গেছে। কিন্তু ভেবে দেখুন, এই দলটার জন্যই কিন্তু এক সময় প্রথমবার একটা সাম্প্রদায়িক দল 2টো বিধানসভায় লোকসভায় সিট পেয়েছিল। দমদমের মতো জায়গা থেকে কিন্তু একজন জিতেছিলেন এই পার্টিকুলার দলের হয়ে, প্রথমবার খাতা খুলেছিল।
এবং এই দলের নেতৃত্বে যখন এই দল সদ্য কংগ্রেস থেকে ভেঙে তৈরি হলো, সেই দল যখন তৎকালীন কেন্দ্রীয় সরকার, যদিও সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় অটল বিহারী বাজপেয়ী জি, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, ওনাকে আমি সমস্ত সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে রাখি। উনি সাম্প্রদায়িক মানুষ কোনোভাবেই ছিলেন না। হতে পারে উনি একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে যুক্ত ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, উনি RSS এর কর্মী ছিলেন, কিন্তু আমি কখনোই ওনাকে সাম্প্রদায়িক বলবো না। কারণ ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে মিশন, ওনার যে ভিশন, সেটা কিন্তু একটা শিক্ষিত মানুষের ছিল। এবং শিক্ষিত মানুষ কখনো ধর্মকে এতটা প্রশ্রয় দেন না, উনিও দিতেন না। ওনাকে আমি কবি হিসেবে ভালোবাসি, ওনাকে আমি প্রচণ্ডভাবে একজন শিক্ষিত ভালো প্রধানমন্ত্রী হিসেবে জানি। কিন্তু ওনার সাথে জোট বেঁধে সেই সময় প্রথমবার পশ্চিমবঙ্গে ঢুকেছিল। এবার আমি খোঁজ নিয়ে দেখুন, আপনারা খোঁজ নিয়ে দেখুন 2011 থেকে আজ পর্যন্ত যত বেশি পরিমাণে RSS পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করেছে সেটা এর আগে হয়নি। হ্যাঁ, হতে পারে সেই সময় কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, 2014-এর পরে কেন্দ্রেও বিজেপি সরকার এসছে, সুতরাং তাদেরও মদতেও কিছুটা আসতে পারে। কিন্তু এই ঘটনা কোনোদিন ঘটেনি। পশ্চিমবঙ্গে কোনোদিন এইভাবে সাম্প্রদায়িকভাবে বিভাজন হয়নি, আর এইভাবে সাম্প্রদায়িক ধর্মীয় রীতিনীতির প্রতি এতটা ইনক্লাইন্ড হয়ে যায়নি। আর সব শেষে বলবো ওয়াকফ বিলের কথা। ওয়াকফ বিল একটা খুব ভালো বিল। আমি মনে করি ওয়াকফ বিল একটা যুগান্তকারী বিল, এবং এই বিল প্রতিটি ধর্ম নির্ভর যে সমস্ত সংস্থাগুলো আছে সবার বিরুদ্ধে প্রয়োগ করা উচিত। ঠিক একইভাবে তিরুপতির সম্পত্তিও অ্যাসেস করা উচিত, বের করা উচিত, দক্ষিণেশ্বরের সম্পত্তিও বের করা উচিত, জগন্নাথ দেবের মন্দিরের সম্পত্তিও বের করা উচিত, গির্জা যেগুলো আছে সেগুলোর সম্পত্তি বের করা উচিত। প্রত্যেক ধর্মের যে সমস্ত তাদের নিজেদের সংগ্রহে যত সোনা, যত শাড়ি গয়না, তিরুপতির ক্ষেত্রে চুল, সিদ্ধিবিনায়ক টেম্পল মুম্বাই, এদের কত কত টাকার সম্পত্তি তাদের কোনো কেউ ধারণা নেই, কেউ জানতেও পারে না এরা কত কোটি কোটি টাকার এসব মন্দিরগুলোতে রয়েছে। এই মন্দিরগুলো কিন্তু কোভিডের সময় বন্ধ ছিল। এরা কিন্তু কোভিডের সময় মানুষকে সার্ভিস দেয়নি, মানুষকে সার্ভিস দিয়েছে হাসপাতালগুলো, মানুষকে সার্ভিস দিয়েছেন ডাক্তাররা, নার্সিং স্টাফরা, এবং যে স্টাফরা হাসপাতালে কাজ করছেন, মিউনিসিপ্যালিটিতে কাজ করছেন, তারা, এনাদের কোনো অধিকার নেই যে এই সম্পত্তিগুলোকে জমিয়ে রাখা। বরং এই সম্পত্তিগুলো সাধারণ গরিব মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত। এই সম্পত্তি রাখার কোনো অধিকার নেই, কারণ এরা কখনো মানুষের প্রয়োজনে লাগেনি। নিজেদেরকে ইউজ করেছে, মানুষকে ইউজ করেছে, মানুষের ভয়কে, মানুষের অন্ধবিশ্বাসকে ব্যবহার করে তারা নিজেদের সম্পত্তি দিনের পর দিন বাড়িয়ে গেছে। কত সম্পত্তি এক একটা মন্দির, এক একটা মসজিদের, এক একটা গির্জার, ভাবলে অবাক লাগে। অথচ এই সম্পত্তি করতে কোনো রকম কোনো মেহনত করতে হয় না তাদের, মানুষ স্বেচ্ছায় এসে দিয়ে যায়। টাকা পয়সা, সোনা দানা গয়না, শাড়ি, কি না দেয়া হয় মন্দিরগুলোতে, মসজিদগুলোতে, অথচ সেগুলোর অধিকার যারা দিচ্ছে তাদের নেই, যে গরিব মানুষদের নেই। খুব ভালো প্রস্তাব, কিন্তু সেটা ধর্ম নির্বিশেষে হোক। প্রতিটা মন্দিরের দ্বার এইভাবে খুলে দেওয়া হোক, প্রতিটা মসজিদের দ্বার এইভাবে খুলে দেওয়া হোক, প্রতিটা প্রপার্টি এইভাবে বের করে দেওয়া হোক, যাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গরিব মানুষ সেইখান থেকে লাভ উঠাতে পারে, সেইখান থেকে তাদের কোনো মানে সামাজিক তাদের কিছুটা অংশ তাদের কাছে যায়। কারণ এই সমস্ত জায়গা কোনোদিন মানুষের কোনো কাজে লাগেনি। যে যাই বলুক না কেন, আমাকে কেউ নাস্তিক ভাবতে পারে, আমার কিচ্ছু যায় আসে না। আমি চোখের সামনে দেখেছি 2020-তে কিভাবে 6 মাসের জন্য মন্দিরের দরজাগুলো বন্ধ হয়ে গেছিল, একটা মানুষ কিছু খেতে পর্যন্ত পারেনি। একমাত্র আমি রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানকে গুরুত্ব দেব, ক্রেডিট দেব। সেই ধরনের যে সমস্ত চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো, তাদের কৃতিত্ব দেব। তারা ওই সময়, কোভিডের সময় সত্যিকারের মানুষের পাশে থেকেছেন তারা, হ্যাটস অফ টু দেম। কিন্তু এই সমস্ত মন্দিরগুলো, যেগুলো শুধু মন্দির বলে মন্দির, তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, বরং দরজায় লক করা ছিল। যাই হোক, আমার কথা যদি আপনাদের সামান্যতম চিন্তা করতে শেখায়, সামান্যতম শিক্ষিত মানুষের ধর্ম পালন করার জায়গায় নিয়ে যায়, তাহলে আমি বলবো আমাদের সময় এসছে সংখ্যালঘু হিসেবে নিজেদের যে ধর্ম, সেই ধর্ম পালন করার, এবং সেই ধর্মকে পালন করে চলা।
আগামী দিনে যাতে সঠিক মানুষকে চিহ্নিত করে আমরা আনতে পারি। ভালো থাকবেন, নমস্কার।